হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুয়েশ পাত্র। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা শিখব প্রিএম্বল অফ আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনা নিয়ে। এই অধ্যায়টি থেকে সাধারণত যা যা প্রশ্ন হয়ে থাকে, পরীক্ষায় যে প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নগুলি পুরোটা কভার করার চেষ্টা করব। ওকে, প্রিএম্বল। প্রিএম্বল কথাটির অর্থ হচ্ছে এন ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, অর্থাৎ প্রিএম্বল হলো কোনো কনস্টিটিউশন বা কোনো অ্যাক্ট এর ইন্ট্রোডাক্টরি বা প্রারম্ভিক অংশ, যেটি সেই কনস্টিটিউশন বা সেই অ্যাক্ট এর আইডিয়ালস, অবজেক্টিভস অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ তার আদর্শ, তার লক্ষ্য এবং তার যে দর্শন, এই সমস্ত কিছুর বিষয়ে আমাদের ধারণা দিয়ে থাকে। এর মানে কি দাঁড়ালো, যদি আমরা প্রিএম্বলটাকে একটু ভালো করে পড়ে নিই, তাহলে সেই কনস্টিটিউশন আর সেই অ্যাক্ট এর বিষয়ে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তাই আমরা প্রিএম্বলকে অনেক সময় সামারি অফ দ্য কনস্টিটিউশন বলে থাকি বা সামারি অফ দ্য অ্যাক্ট বলে থাকি। অর্থাৎ প্রিএম্বল হলো কোনো কনস্টিটিউশন বা কোনো অ্যাক্ট এর ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বা প্রারম্ভিক অংশ, যেটি সেই কনস্টিটিউশন বা সেই অ্যাক্ট এর আইডিয়ালস, অবজেক্টিভস অ্যান্ড ফিলোসফি, এই সমস্ত কিছুর বিষয়ে আমাদের ধারণা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে কনস্টিটিউশনের যে প্রিএম্বল রয়েছে, আমাদের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, সেটা কি ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব লিখেছিলেন, না এর খসড়া কে বানিয়েছিলেন? কি হয়েছিল না 1946 সালে 1946-এ যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় আমাদের দেশের জন্য একটি সংবিধান রচনার, সেই সময় তাদের যে ফার্স্ট মিটিং কত সালে না 9th ডিসেম্বর 1946, 1946 সালে 9 ডিসেম্বর তাদের যে ফার্স্ট মিটিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সেটি হয়েছিল। এবং এই ফার্স্ট মিটিংয়ের পরই 13ই ডিসেম্বর 13th ডিসেম্বর 1946, 13ই ডিসেম্বর 1946 সালে, 9 ডিসেম্বর 1946 সালে তাদের ফার্স্ট মিটিং হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংবিধান রচনার। এবং তার 2-3 দিন পরেই 13ই ডিসেম্বর 1946-এ ডক্টর জওহরলাল নেহরু উনার অবজেক্টিভ রেজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পেশ করেন। মানে অবজেক্টিভ রেজলিউশন কথাটা কি না, অবজেক্টিভ রেজলিউশন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু আমাদের দেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, অর্থাৎ তার নেচার, তার অবজেক্টিভ কী হবে, অথবা আমাদের দেশের যারা সিটিজেন্স হবে, অর্থাৎ যারা এখানকার জনগণ, তাদের কি কি অধিকার দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সংবিধান কি টাইপের হবে সেই নিয়ে একটি রেজলিউশন পেশ করেন কে না পণ্ডিত জওহরলাল নেহরু। এই যে অবজেক্টিভ রেজলিউশন, এই অবজেক্টিভ রেজলিউশনকে কি করা হয় না 22 জানুয়ারি 1947 1947 সালে 22 জানুয়ারি কী করা হয় না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই অবজেক্টিভ রেজলিউশনকে সর্বসম্মতিক্রমে অ্যাডপ্ট করা হয়, অর্থাৎ গ্রহণ করা হয়। এবং পরবর্তীকালে 26 নভেম্বর 1949 এটিকে আমরা পুরো আমরা সাধারণ জনগণ বা পুরো ভারতের জনগণ এটাকে অ্যাডপ্ট করেছি, ইনেক্ট করেছি এবং গিভ টু আওয়ার সেলফ করেছি। ওকে, তাহলে অবজেক্টিভ রেজলিউশন থেকে আমাদের প্রিএম্বলটা কী হয়েছে না এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সংবিধানের প্রিএম্বল বলতে কি না একটি ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট কনস্টিটিউশনের, এবং এটি পড়লে আমরা কনস্টিটিউশনের নেচার, অবজেক্টিভস অ্যান্ড অনেক কিছু আমরা বুঝতে পারবো কনস্টিটিউশনে কী সব লিখিত অবস্থায় আছে। এবং আমাদের কনস্টিটিউশনের যে প্রিএম্বল সেটি আমরা পণ্ডিত জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশন থেকে নিয়েছি। ওকে, তাহলে বুঝতে পারলাম প্রিএম্বল হচ্ছে কোনো একটি কনস্টিটিউশন বা কোনো একটি অ্যাক্ট এর ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, যেটি সেই অ্যাক্ট বা কনস্টিটিউশনের আইডিয়ালস, ফিলোসফি অ্যান্ড অবজেক্টিভস এই সমস্ত কিছুর ধারণা দেয়। এবং আমাদের দেশে যে প্রিএম্বল রয়েছে সেই প্রিএম্বলকে আমরা পণ্ডিত জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশন থেকে আমরা নিয়েছি। এখন আমাদের যে প্রিএম্বল রয়েছে সেই প্রিএম্বলটাকে যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখব যে কী লেখা আছে, একটু দেখে নিই প্রিএম্বলে। সো ফার্স্টলি লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and
the unity and integrity of the nation. And lastly, in our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. সো এই যে প্রিএম্বলটা আমরা দেখলাম, এই প্রিএম্বলটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এবং উই দ্য পিপল অফ ইন্ডিয়া ওর থেকে যদি আমরা বাদ দিয়ে ডু হেয়ার বাই অ্যাডপ্ট, ইনেক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলভস দিস কনস্টিটিউশন, এই সেন্টেন্সটা যদি আমরা একসঙ্গে জয়েন্ট করি তাহলে দেখব যে প্রিএম্বল বলছে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণই এই কনস্টিটিউশনকে আমরা গ্রহণ করছি এবং আমরাই এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছি। এর মানে হচ্ছে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে পাওয়ারকে দিচ্ছে না উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ, পিপল অফ ইন্ডিয়া, এই ভারতের জনগণ আমরাই হচ্ছি দ্য সোর্স অফ অথরিটি অফ আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের সংবিধানের যে অথরিটি বা ক্ষমতা তার সোর্স কোথার থেকে আসছে না পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণের কাছ থেকে। এটা আমরা কোথা থেকে পেলাম? প্রিএম্বল থেকে। তাহলে প্রিএম্বল থেকে আমরা জানতে পারলাম যে ভারতের জনগণই হচ্ছে কনস্টিটিউশনের সোর্স অফ অথরিটি। ওকে, অ্যান্ড আমরা যদি কনস্টিটিউশনের তারপরে দেখি যে সোভারিং, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এই যে টার্মসগুলি রয়েছে, এই টার্মসগুলি কী করে না, এই টার্মসগুলি আমাদের দেশের যে নেচার, অর্থাৎ আমাদের দেশ কেমন হবে তার বিষয়ে প্রিএম্বলে বলা রয়েছে। কেমন না, সোভারিং হবে, সোশ্যালিস্ট হবে, সেকুলার হবে, ডেমোক্রেটিক হবে অ্যান্ড রিপাবলিক হবে। অর্থাৎ প্রিএম্বল আমাদের স্টেটের যে নেচার, অর্থাৎ আমাদের দেশের প্রকৃতির বিষয়ে আমাদের বলে দেয়। নেক্সট, অবজেক্টিভস। আমরা যদি প্রিএম্বল ভালো করে দেখি তাহলে প্রিএম্বলে লেখাই আছে যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি হচ্ছে আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভস। ওকে, অ্যান্ড ডেট লাস্টলি লেখা রয়েছে যে আমাদের কনস্টিটিউশন কবে আমরা অ্যাডপ্ট করেছিলাম না 26শে নভেম্বর 1949। এই সব কিছুই আমরা প্রিএম্বল থেকে জানতে পারবো। এখন আমরা যে প্রিএম্বলের যে ওয়ার্ডগুলি রয়েছে, সোভারিং, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এই যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিকে ডিসকাস করব। প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে সোভারিং। এর স্পেলিংটা একটু ভালো করে লক্ষ্য করবে, এর স্পেলিংটা অনেক সময় গোলমাল হয়ে যায়। SOVEREIGN, সোভারিং। সোভারিংয়ের বাংলা হচ্ছে সার্বভৌম। বাংলা কি সার্বভৌম লিখছি না, সার্বভৌম। সোভারিংয়ের বাংলা হচ্ছে সার্বভৌম। এখন সার্বভৌম, সোভারিং বলতে কি না, যখন কোনো জিনিস বা কোনো কিছুর সাথে সার্বভৌম কথাটা যুক্ত থাকবে তখন আমাদের বুঝতে হবে যে সেই বস্তুটা বা সেই ব্যক্তিটা বা সেই দেশ, যে দেশের সাথে সার্বভৌম যুক্ত আছে, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কথাটির মানে হচ্ছে যে সেই দেশ যেহেতু সে সোভারিং বা সার্বভৌম, তাই সেই দেশ তার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, অর্থাৎ তার দেশের অন্তর্ভুক্ত এবং দেশের বহির্ভুক্ত যত ধরনের ডিসিশনস বা যত ধরনের সিদ্ধান্ত, সব ধরনের সিদ্ধান্ত সেই দেশ ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারবে। অর্থাৎ সেই দেশের উপরে এক্সটার্নাল কোনো প্রেসার পড়বে না, অর্থাৎ এক্সটার্নাল কোনো প্রেসার তাকে তার যে ডিসিশন চেঞ্জ করতে বাধ্য করবে না, তখন সেই দেশ হবে সোভারিং। আমাদের দেশ হচ্ছে সোভারিং, সেটা আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলেই বলা রয়েছে যে আমরা হচ্ছে সোভারিং, অর্থাৎ সার্বভৌম। অর্থাৎ আমাদের দেশের যা সমস্ত ডিসিশন রয়েছে, সে ইন্টারনাল হোক, আমরা ইন্টারনালি কী ডিসিশন নিতে পারি, হয়তো যেমন আমাদের এখন করোনার সময় লকডাউন হচ্ছে, এটি ইন্টারনাল ডিসিশন। এখানে বাইরের স্টেট বা বাইরের দেশ এসে আমাদেরকে ডিসিশন চেঞ্জ করাতে পারবে না বা ফোর্স করতে পারবে না। এরকম এগুলো তো ছোটো ছোটো ডিসিশন। এছাড়াও যদি আমরা আমাদের ধরো নতুন নতুন রাজ্য বানিয়েছি অনেক, প্রথম যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন আমাদের এতগুলি রাজ্য ছিল না, কম ছিল। আমরা পরে রাজ্যগুলিকে ভাগ ভাগ করে এখন আমাদের অনেকগুলি রাজ্য হয়ে গেছে। এই যে আমরা রাজ্যগুলিকে ডিভাইড করছি, নতুন নামকরণ করছি। ওকে, এছাড়াও আমরা অনেক রকম যুদ্ধের ডিসিশান, ধরো কোনো একটি স্টেটের সাথে কোনো একটি স্টেটের ধরো গোলমাল হলো সাপোজ, তাহলে সেই যে ইন্টারনাল ম্যাটার, সেই ইন্টারনাল ম্যাটারকে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট সে কারো পরামর্শ ছাড়াই, বাইরের স্টেটের পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এবং একই অনুরূপভাবে যদি সাপোজ কোনো আদার দেশ, কিছুদিন আগে যেমন হয়েছিল চায়নার সাথে আমাদের রিলেশন খারাপ হয়ে গেছিলো, তাহলে চায়নার সাথে সাপোজ যদি আমাদের যুদ্ধ হতো, তাহলে যে তার সাথে যুদ্ধ করার জন্য যে ডিসিশান, সেটাও আমাদের স্টেট বা আমাদের দেশ
ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারতো, তার জন্য কোনো বাইরের দেশের উপরে তাকে ডিপেন্ডেন্ট থাকতে হতো না। তাহলে আমাদের দেশ হচ্ছে সোভারিং, এই জন্য এটা করতে পারবে। ওকে, সো সোভারিং কথাটা আমরা বুঝতে পারলাম। সোভারিং মানে হচ্ছে যে সার্বভৌম, অর্থাৎ পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। এরপরে রয়েছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট টার্মটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সোশ্যালিস্ট কথাটি এসছে সোশ্যালিজম থেকে। ওকে, সো সোশ্যালিজম জিনিসটার মানে হচ্ছে যে ন্যাশনালাইজেশন অফ অল মিনস অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি, অল প্রাইভেট প্রপার্টি। আই মিন সোশ্যালিজমে বলা হয়েছে যে কোনো ধরনের প্রাইভেট প্রপার্টি থাকবে না, এবং যা মিনস অফ প্রোডাকশন হবে সব কিছুকে কী করা হবে না ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে সবার মধ্যে। এটা হচ্ছে সোশ্যালিজমের কনসেপ্ট, এবং এটি কমিউনিস্ট সোশ্যালিজমের কনসেপ্ট। বাট এই ধরনের সোশ্যালিজম বা কমিউনিস্ট সোশ্যালিজম কিন্তু আমাদের দেশে নেই। আমাদের দেশে একটু আলাদা ধরনের সোশ্যালিজম রয়েছে। আমরা জানি কি আমাদের দেশে অনেকের প্রাইভেট প্রপার্টি রয়েছে এবং অনেক রিচ পিপল রয়েছে আমাদের দেশে, যেমন আম্বানি, টাটা, বিড়লা, এরকম আরও অনেক রিচ পিপল রয়েছে। এবং অনেকেই রয়েছে যারা মানে কি বলবো অনেক পোভার্টি লেভেলে রয়েছে, মানে যারা খুব কি বলবো দরিদ্র, তাদের এক বেলার খাবারের জন্য তাদেরকে কাজ করতে হয়। মানে আজ যে খাবো আজকের জন্য আজকে আমাকে কাজ করতে হবে, নাহলে আজ পরের দিন আমি কী খাবো, এরকম সিচুয়েশানেও আমাদের দেশে বা পরিস্থিতিতে আমাদের দেশে লোক আছে। তাহলে প্রাইভেট প্রপার্টি এত বড় লোক আছে, আবার বা রিচ পিপল রয়েছে, আবার দারিদ্রও অনেক রয়েছে। তাহলে আমাদের দেশে তো কমিউনিস্ট সোশ্যালিজম নেই, নাহলে তো ওনাদের যে প্রপার্টি থাকতো সব কিছু তো ইকুয়ালি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতাম। বাট এটা তো হয় না। তাই আমাদের দেশে কিন্তু কমিউনিস্ট সোশ্যালিজম লক্ষ্য করা যায় না। আমাদের দেশে যে সোশ্যালিজম আমরা অ্যাডপ্ট করেছি সেটি মহাত্মা গান্ধীর আইডিওলজি এবং জওহরলাল নেহরুর আইডিওলজি এবং কিছুটা মার্কসিস্ট আইডিওলজি থেকে, বেশিরভাগটা মহাত্মা গান্ধীর আইডিওলজি থেকে আমরা আমাদের সংবিধানে সোশ্যালিজমটা ব্যবহার করেছি। সোশ্যালিজম কথাটা তাদের আইডিওলজি অনুযায়ী আমাদের দেশে যে সোশ্যালিস্ট কথাটা ইউজ করা হয়েছে সংবিধানে, সেই সোশ্যালিস্ট কথাটার মানে হচ্ছে যে আমাদের দেশ থেকে পভার্টি, ইগনোরেন্স, ডিজিজেস অর্থাৎ দারিদ্রতা, অজ্ঞতা, বিভিন্ন ধরনের রোগ এবং ডিসক্রিমিনেশন, ওকে, এবং ইকুয়ালিটি প্রমোট করার কথা বলা হয়েছে, সবাইকে সমান সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে উইদাউট এনি ডিসক্রিমিনেশন। এই সেন্সে আমরা সোশ্যালিস্ট কথাটা ইউজ করেছি, নট যে কমিউনিস্ট যে সোশ্যালিজম সে আইডিয়া। তাহলে সোভারিং বুঝলাম, সোশ্যালিস্ট বুঝলাম। ওকে, তাহলে আমাদের দেশে কেমন সোশ্যালিজম রয়েছে না জওহরলাল নেহরু এবং হালকা মার্কসিস্ট সোশ্যালিজম আইডিয়া নিয়ে আমাদের সংবিধানে সোশ্যালিজম বা সোশ্যালিস্ট কথাটা এড করা হয়েছে। এরপরে রয়েছে সেকুলারিজম কথাটার মানে হচ্ছে যে সেপারেট করা কাকে না স্টেটকে রিলিজিয়ন থেকে, অর্থাৎ রাষ্ট্র বা দেশের কোনো ধর্ম থাকবে না। যেখানে ধর্ম এবং রাষ্ট্র পুরোপুরি আলাদা, তখন সেই রাষ্ট্রকে আমরা সেকুলার বলবো। মানে যখন কোনো স্টেট যখন সোশ্যালি, ইকোনমিক্যালি এবং কালচারালি যখন ধর্ম থেকে আলাদা থাকবে, সেপারেট থাকবে, তখন তাকে আমরা সেকুলার বলবো। তাহলে এই যে সেকুলার আমাদের দেশে কি লক্ষ্য করা যায় না? আমাদের দেশে সেকুলারিজম একটু আলাদা রকমের। আমরা যদি সেকুলার কথাটা দেখি, সেকুলার কথাটাকে আমরা দুইভাবে ভাবতে পারি। একটা হচ্ছে নেগেটিভ সেকুলারিজম, একটা হচ্ছে পজিটিভ সেকুলারিজম। ওকে, পজিটিভ আর নেগেটিভ। ওকে, সো একটা হচ্ছে নেগেটিভ সেকুলারিজম আর একটা হচ্ছে পজিটিভ সেকুলারিজম। নেগেটিভ সেকুলারিজম বলে যে স্টেটকে কি না ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। মানে স্টেট যেখানে থাকবে সেখানে কোনো ধর্ম থাকবে না, স্টেটের তো কোনো ধর্মই থাকবে না, এবং স্টেট এক জায়গায়, ধর্ম এক জায়গায়। স্টেট ধর্মের কাজে হস্তক্ষেপ করবে না এবং ধর্ম স্টেটের কাজে হস্তক্ষেপ করবে না, তখন সেটা হচ্ছে সেকুলার কান্ট্রি বা সেকুলার। এটা হচ্ছে নেগেটিভ আইডিয়া। আমাদের দেশে যে সেকুলারিজম সেটি হচ্ছে পজিটিভ সেকুলারিজম, অর্থাৎ আমাদের দেশে স্টেটের কোনো ধর্ম নেই, বাট স্টেটের আন্ডারে যারা জনগণ থাকে তারা সবাই তাদের ইচ্ছে মতো, তাদের মনের ইচ্ছে মতো তারা যে কোনো ধর্মকে ফলো করতে পারে, বিশ্বাস করতে পারে, সেই ধর্মকে গ্রহণ করতে পারে এবং সেই ধর্মকে তারা প্রচারও করতে পারবে, এবং তাদের যে ধার্মিক প্রতিষ্ঠান বা রিলিজিয়াস ইনস্টিটিউশন রয়েছে সেগুলিকে তারা ম্যানেজও করতে পারবে। এখানে স্টেট হস্তক্ষেপ করবে না, বাট সবসময় স্টেট হস্তক্ষেপ করবে না এই কনসেপ্টটাও ভুল। কারণ কি হয় না, যদি আমাদের দেশে কোনো একটি ধর্মের লোক
আদার্স কোনো একটি ধর্মের লোক, যেহেতু আমাদের দেশে অনেক ডাইভার্সিটি রয়েছে, বিভিন্ন ধর্মের লোক রয়েছে, এবং সাপোজ এক পাশে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল রয়েছে এবং তার পাশে একটা হিন্দু অধ্যুষিত অঞ্চল রয়েছে। এখন তাদের যে পূজা অর্চনার পদ্ধতি আলাদা টাইপের, তো তাদের মধ্যে যদি বিভেদ তৈরি হয়, সেক্ষেত্রে স্টেট কী করবে না, সেইখানে হস্তক্ষেপ করবে। মানেটা হচ্ছে যে স্টেটের কাজ হলো জনগণের যে অধিকার রয়েছে বিভিন্ন ধরনের, সেই অধিকারগুলিকে প্রোটেক্ট করা। আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারে বলা রয়েছে যে রাইট টু ইকুয়ালিটি, সবাইকে সমান নজরে দেখতে হবে, এবং রাইট টু ফ্রিডম, সবার স্বাধীনতা রয়েছে, অ্যান্ড রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এবং ধর্মেরও স্বাধীনতা রয়েছে। তাহলে আমার স্বাধীনতা রয়েছে, ধর্ম স্বাধীনতা রয়েছে, মানে আমি আমার ধর্মকে এইভাবে প্রচার করব না যে আমার পাশের যে আদার যে ব্যক্তি রয়েছে তাদের উপরে আমার ধর্মের জন্য তার কোনো প্রভাব পড়ে। সেই সময় কী করবে, স্টেট ইন্টারভেন করবে, অর্থাৎ স্টেট হস্তক্ষেপ করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম রয়েছে, মানে স্টেটের কোনো ধর্ম নেই, বাট যদি প্রবলেম আসে তাহলে স্টেট হস্তক্ষেপ করতে পারে ধর্মে। এবং আমাদের স্টেটের অনেক স্কুল কলেজ রয়েছে, সেই কলেজগুলিও বিভিন্ন ধর্মের নামানুসারে রয়েছে, বাট সেই যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে কোনো একটি পার্টিকুলার যে ধর্ম, কোনো একটি পার্টিকুলার ধর্মকে কেন্দ্র করে পড়াশোনা করানো যাবে না, সেখানে ধর্মকে বাদ রেখেই পড়াশোনা করানো হবে। এবং যদি কোনো মুসলিম কলেজ থাকে কিংবা স্কুল থাকে কিংবা হিন্দু স্কুল কিংবা কলেজ থাকে, সেখানে শুধু মুসলিম কমিউনিটির যে ছাত্রছাত্রী পড়বে কিংবা হিন্দু কমিউনিটির যে ছাত্রছাত্রী পড়বে, এরকম কোনো বাধা নিষেধ নেই, সেখানে পড়াশোনা হবে। এবং কোনো একটি নির্দিষ্ট ধর্মকে জোর দিয়ে পড়ানো যাবে না, এটা আমাদের কনস্টিটিউশনে বলা হয়। তাহলে আমাদের দেশে যে সেকুলারিজম লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম, অর্থাৎ স্টেটের কোনো ধর্ম থাকবে না, বাট স্টেটের আন্ডারে যে সাধারণ জনগণ থাকবে তারা তাদের নিজের ইচ্ছে মতো যে কোনো ধর্মকে তারা গ্রহণ করতে পারবে, প্রচার করতে পারবে, এবং সেই তাদের যে রিলিজিয়াস ইনস্টিটিউশন সেটিকে তারা ম্যানেজ করতে পারবে। এটা হচ্ছে আমাদের দেশে সেকুলারিজমের কনসেপ্ট। তাহলে সবারিং বুঝতে পারলাম না, স্টেট হচ্ছে সবারিং অর্থাৎ সার্বভৌম, তার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে অ্যাফেয়ার সব কিছুই সে নিজে থেকে ম্যানেজ করবে ইন্ডিপেন্ডেন্টলি। সোশ্যালিস্ট বুঝতে পারলাম, আমাদের দেশের সোশ্যালিজম কমিউনিস্ট সোশ্যালিজম থেকে পুরোপুরি আলাদা। এই সোশ্যালিজম অনুযায়ী আমাদের দেশের যে পভার্টি, ডিজিজেস, ইগনোরেন্স রয়েছে এবং ডিসক্রিমিনেশন অফ স্টেট অপরচুনিটি, মানে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সেখানে যে ডিসক্রিমিনেশন সেটাকে দূর করার জন্য আমাদের সোশ্যালিস্ট আইডিয়া রয়েছে। সেখানে কোনো প্রাইভেট প্রপার্টিকে অ্যাবলিশ করার সোশ্যালিজম নেই। এরপরে শিখলাম যে সেকুলার কথার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, মানে এই নয় যে পুরোপুরি ধর্ম থেকে আলাদা। আমাদের স্টেটে আলাদা বা পজিটিভ সেন্স অফ সেকুলারিজম লক্ষ্য করা যায়। এখানে স্টেটের কোনো ধর্ম না থাকলেও যে স্টেটের আন্ডারে যারা থাকে তারা সবাই তাদের ইচ্ছে মতো যে কোনো ধর্মকে তারা গ্রহণ করতে পারে, প্রচারও করতে পারে এবং ম্যানেজও করতে পারে, এবং সেই কাজগুলি করার সময় যেন আদার্স কোনো ব্যক্তির যে ফ্রিডম সেটা নষ্ট না হয়, সেদিকে মাথায় রেখে। ওকে, সো এই যে সেকুলার কথাটি, এই যে সোশ্যালিস্ট কথাটি, সেকুলার, সোশ্যালিস্ট, আর একটি ওয়ার্ড আছে ইন্টিগ্রিটি। ওকে, সো কোথায় লিখি, এখানে সেকুলার, সোশ্যালিস্ট, আরেকটি ওয়ার্ড আছে ইন্টিগ্রিটি। ওকে, এই যে তিনটি ওয়ার্ড যখন আমাদের প্রিএমবেল রচনা হয়েছিল, প্রথমে এই তিনটি ওয়ার্ড আমাদের প্রিএমবেলে ছিল না। এটা আমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd অ্যামেন্ডমেন্ট 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের প্রিএমবেলে আমরা এই যে সোশ্যালিস্ট, সেকুলার এবং যে আমাদের ইন্টিগ্রিটি একটি ওয়ার্ড রয়েছে না, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, সেই ওয়ার্ডগুলি আমরা এড করেছি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ওকে, বাট একটা কথা মাথায় রাখতে হবে যে যদিও সোশ্যালিস্ট কথাটি 42nd অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে আমাদের সংবিধানে বা আমাদের প্রিএমবেলে এড করা হয়েছিল, কিন্তু এই সোশ্যালিস্ট কথাটা এড করার পূর্বেও আমাদের যে মানে পলিটিক্যাল লিডার ছিলেন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা কনস্টিটিউশন বানিয়েছিলেন, তাদের মাথায় এটা ছিল যে আমাদের রাষ্ট্রটা সোশ্যালিস্ট কান্ট্রি হবে বা আমাদের দেশটা হবে সোশ্যালিস্ট। ওকে, সো এটা বোঝা গেল। এরপরে আমরা দেখব নেক্সট ওয়ার্ড ডেমোক্রেটিক। ওকে, সো ডেমোক্রেটিক
কথাটার অর্থ হচ্ছে আমাদের দেশ কেমন হবে, ডেমোক্রেটিক হবে। ডেমোক্রেটিক মানে হচ্ছে রুল অফ পিপল, ডেমোক্রেসি। সো ডেমোক্রেসি মানে হচ্ছে রুল অফ পিপল, রুল অফ পিপল। অর্থাৎ আমাদের দেশের যে শাসন ব্যবস্থা হবে, সেই শাসন ব্যবস্থার যে সুপ্রিম পাওয়ার কার কাছে থাকবে না, জনগণ, সাধারণ জনগণের কাছে থাকবে। আমরা জানি যে ডেমোক্রেসিতে আমাদের 18 বছর এজ হয়ে গেলে বর্তমানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ রয়েছে, সেখানে যার 18 বছর এজ হয়ে যাবে তারা পলিটিক্যাল যে ভোটিং হয় সেই ইলেকশানে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের লিডারকে চুজ করতে পারবে। তাহলে এখানে রুল অফ পিপল রয়েছে বা ডেমোক্রেসি রয়েছে, গণতন্ত্র রয়েছে আমাদের দেশে। ওকে, এটা হচ্ছে ডেমোক্রেটিক। তাহলে সবারই বুঝলাম, সোশ্যালিস্ট বুঝলাম, সেকুলার বুঝলাম, ডেমোক্রেটিক বুঝলাম। এরপরে আমাদের দেশ হচ্ছে রিপাবলিক, ডেমোক্রেটিকও অ্যান্ড রিপাবলিকও। এখন আমাদের ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই দুটো কথাটার যে ডিফারেন্স সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ডেমোক্রেসিকে যদি আমরা দেখি, ডেমোক্রেসিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, তাহলে ডেমোক্রেসিকে আমরা দুই ভাগে ভাগ করি। ওকে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ওকে, তো আমরা যদি ডেমোক্রেসির কথা দেখি, ডেমোক্রেসিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। এই ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। এর আবার একটা নাম আছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ওকে। সো ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও বলে থাকি। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে পার্লামেন্টারি আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। ওকে, সো প্রেসিডেন্সিয়াল। তাহলে যে আমরা ডেমোক্রেসি যে পড়লাম, ডেমোক্রেসি যদি ধরি, ডেমোক্রেসিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। এই ইনডাইরেক্ট ডেমোক্রেসিকে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও বলা হয়। এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আমাদের দেশে লক্ষ্য করা যায়। বা ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি, ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে যে শাসনকর্তা বা শাসক হবেন বা গভর্নমেন্ট যিনি হবেন, গভর্নমেন্টের যিনি হেড হবেন বা যে শাসন কার্য চালাবেন, তাকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন করবেন, তিনি রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করবেন। এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আমাদের দেশে যেটি দেখা যায় রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এবং এখানে পার্লামেন্টারি এবং প্রেসিডেন্সিয়াল দেখা যায়। আমাদের দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি লক্ষ্য করা যায়। ওকে, তাহলে আমাদের দেশে ডেমোক্রেসি কি রয়েছে না, ডেমোক্রেসি ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি রয়েছে, এবং রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি নয়। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কি হয় না, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয় একজন নামমাত্র শাসক থাকে আর একজন রিয়েল শাসক। ওকে, এবং নমিনাল এক্সিকিউটিভ অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ থাকে। এবং সেইখানে যে নমিনাল এক্সিকিউটিভ তিনি হচ্ছেন আমাদের যে প্রেসিডেন্ট, আমাদের দেশে আমাদের যে প্রেসিডেন্ট তিনি হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ, ওনার এত ক্ষমতা নেই। বাট রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে আমাদের পিএম, অর্থাৎ প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের রিয়েল এক্সিকিউটিভ। ওকে, পার্লামেন্টারি সিস্টেম। আর প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কী হয়ে থাকে না, প্রেসিডেন্ট হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ বা প্রেসিডেন্টের হাতে প্রচণ্ড ক্ষমতা রয়েছে, প্রচুর ক্ষমতা রয়েছে। তাহলে আমরা ডেমোক্রেসিটা বুঝতে পারলাম। এরপরে ওয়ার্ড রয়েছে রিপাবলিকে কী হয়, আমরা বুঝলাম যে ডেমোক্রেসিতে আমাদের পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট রয়েছে এবং সেখানে আমাদের যে রিয়েল এক্সিকিউটিভ রয়েছে, আবার আমাদের নমিনাল এক্সিকিউটিভ প্রেসিডেন্টও রয়েছে, তাহলে রিয়েল এক্সিকিউটিভও রয়েছে আবার নমিনাল এক্সিকিউটিভও রয়েছে। যে নমিনাল এক্সিকিউটিভ রয়েছে ইনি হচ্ছেন দেশের প্রধান। আমরা জানি কি আমাদের দেশের প্রধান কি, প্রেসিডেন্ট। বাট ইনার কাছে কোনো পাওয়ার থাকে, বেশি পাওয়ার থাকে না। প্রধানমন্ত্রীর কাছে মেন পাওয়ার থাকে। আমাদের দেশের প্রধান এবং আমাদের দেশের শাসক, আমাদের দেশের প্রধানকে প্রেসিডেন্ট। বাট আমরা কি করি না, আমাদের যে প্রধানমন্ত্রী তাকেও আমরা ইলেকশনের মাধ্যমে তিনি জয়লাভ করেন, এবং যে প্রেসিডেন্ট তারও কিন্তু ইলেকশন হয় আমাদের দেশে। ওকে, আমাদের দেশে যে প্রেসিডেন্ট তারও কিন্তু ইলেকশন হয়ে থাকে। অর্থাৎ প্রেসিডেন্টের যে ইলেকশন আমরা ডাইরেক্টলি যদিও অংশগ্রহণ করি না, ইনডাইরেক্টলি হয়, তবু ইলেকশন হয়ে থাকে। তাহলে যেখানে কি হয় না, যে দেশের যে হেড প্রধান, যে দেশের যে প্রধান
উনার ইলেকশন হয়, ওকে, সেই যে সিস্টেমটাকে বলা হয় রিপাবলিকান সিস্টেম। ওকে, রিপাবলিকান সিস্টেমে কি হয়, যে দেশের যে প্রধান তার কি হয় না ভোটিং হয়। ওকে, তো আমাদের দেশে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের হেড, ওনারও কি হয় ভোটিং হয়, ইনডাইরেক্ট ইলেকশন হয়। এবং আমাদের দেশে ডেমোক্রেসিও রয়েছে, মানে গণতন্ত্র রয়েছে, সাধারণতন্ত্র। তাহলে গণতন্ত্র এবং সাধারণতন্ত্র বোঝাটা এতটাও ডিফিকাল্ট নয়। গণতন্ত্র মানে হচ্ছে জনগণ ভোট দিয়ে শাসক নির্বাচন করবেন, মানে রুল অফ পিপল হবে। এবং রিপাবলিকও সেম, রিপাবলিকও জনগণ করবে নির্বাচন করে তাদের শাসক নির্বাচন করবেন। বাট এখানে দেশের যে শাসক, প্রধান শাসক, তাকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে। আমাদের দেশ কেন রিপাবলিক? আমাদের দেশ তো ডেমোক্রেটিক বুঝলাম, আমাদের দেশ রিপাবলিক কেন? আমাদের দেশের যে হেড তাকেও আমরা নির্বাচনের মাধ্যমে কী করি, জয়লাভ করে। তাহলে এই জন্য আমাদের দেশ সবারই ডেমোক্রেটিকও এবং রিপাবলিকও। এরপরে যে ওয়ার্ড রয়েছে সেটি হচ্ছে জাস্টিস। জাস্টিস মানে আমরা এখন অবজেক্টিভস পড়ব। জাস্টিস অর্থাৎ হচ্ছে নেই। জাস্টিস কথার অর্থ হচ্ছে নেই। নেই বলতে আমরা বুঝবো যে আমাদের দেশে যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থায় উইদাউট এনি ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো রকম ভেদভাব ছাড়াই, সে যেই ধর্মের লোক হোক, যেই জাতির লোক হোক, কাস্ট, সেক্স, রিলিজিয়ন, ওকে, প্লেস অফ বার্থ, এই সমস্ত কিছুর দ্বারা তার বিচার ব্যবস্থায় যেন কোনো প্রভাব না পড়ে। অর্থাৎ এই সমস্ত কিছু বাদ দিয়েই তার বিচার করা হবে, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। আমাদের দেশের বিচার ব্যবস্থা এটি রয়েছে, অর্থাৎ এটি হবে আমাদের বিচার ব্যবস্থা। তাহলে প্রিএম্বলে বলা হলো যে জাস্টিস কেমন হবে না, জাস্টিস হবে উইদাউট এনি ডিসক্রিমিনেশন। কালার, কাস্ট, সেক্স, রিলিজিয়ন এবং প্লেস অফ বার্থ, এই সব কিছু ছাড়াই জাস্টিস যে হবে সবার জন্য সমান হবে। একজন মানে কালার অনুযায়ী, যদি আমরা জানি আমাদেরকে সবাই কালা আদমি বলে, অ্যান্ড কী বলবো, তো যে কি আমাদের প্রাচীন আমাদের দেশে সেই ইংরেজদের সময় থেকে এটা রয়ে গেছে যে কালা আদমি, গোরা আদমি। এই যে কালার মানে একজনের যে লুকস কিংবা তার যে সেক্স, একজন ফিমেল, একজন মেল যে ডমিনেটেড হবে, কিংবা কোনো একজন ইকোনমিক ক্লাস মানে খুব ভালো একজন ধনী ব্যক্তি, তার জন্য যে বিচার ব্যবস্থা হবে, একজন গরিব ব্যক্তি তার বিচার ব্যবস্থা আলাদা হবে। জাস্টিস কেমন হবে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সমস্ত দিক থেকেই, সোশ্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি সমস্ত দিক থেকে কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়াই জাস্টিস হবে। ওকে, এটাই আমাদের কনস্টিটিউশন বা প্রিএম্বলে বলা রয়েছে। অ্যান্ড সেকেন্ড যে অবজেক্টিভস রয়েছে সেটি হচ্ছে লিবার্টি। আমাদের প্রিএম্বলেই বলা রয়েছে যে আমাদের দেশে সংবিধানের যে উদ্দেশ্য সেটা কি লিবার্টি প্রদান করা, অর্থাৎ ফ্রিডম। লিবার্টি কথার অর্থ হচ্ছে ফ্রিডম, মানে স্বাধীনতা দেওয়া। লিবার্টি মানে এই নয় যে তোমার উপরে কোনো রকম রেস্ট্রিকশন বা বাধা থাকবে না, অর্থাৎ তুমি স্বাধীন, মানে তুমি যে কোনো খুশি কাজ করতে পারবে না। ওকে, এখানে কিছু কোয়ালিফাইড লিবার্টি তোমাকে দেওয়া হবে, মানে তুমি এমন কিছু কাজ করতে পারবে না যেটা তোমার কাছে তোমার স্বাধীনতা হলেও অপর ব্যক্তির কাছে তোমার স্বাধীনতা যেমন তার স্বাধীনতাকে কেড়ে না নেই। ওকে, তাহলে লিবার্টি কেমন হবে না, নট লিমিটেড বাট কোয়ালিফাইড, অর্থাৎ মানে স্বাধীন, তুমি তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো খুশি কাজ করতে পারো, বাট তাতে যেন আদার্স কোনো ব্যক্তির কোনো ক্ষতি না হয়। এই ধরনের কথা আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। অ্যান্ড থার্ড রয়েছে ইকুয়ালিটি। আমাদের লিবার্টি কথাটি আমাদের ফান্ডামেন্টাল রাইটসও বলা হয়েছে যে কী ধরনের লিবার্টি আমাদের রয়েছে। ওকে, এরপরে ইকুয়ালিটি কথাটি কি? ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য। সাম্য বলতে তোমাকে তোমার যে কালার, সেক্স, প্লেস অফ বার্থ, তারপরে তোমার কাস্ট, এই সমস্ত রেস, এই সমস্ত কিছু ছাড়াই সবাইকে সমান অধিকার দিতে হবে। কোন ক্ষেত্রে? শুধুমাত্র জাস্টিসের ক্ষেত্রে নয়, আদার্স যে অপরচুনিটি রয়েছে। ওকে, অপরচুনিটি মানে একজন নিচু কাস্টের লোকেও আগে যে দলিত শ্রেণী ছিল সেই দলিত শ্রেণীকে কোনো ভালো অফিসে কাজ করতে তারা পারতো না, তারা স্কুলে পড়াশোনাও করতে পারতো না। আমরা জেনেছি বা আমরা অনেকেই জানি যে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের কনস্টিটিউশনের যে রচনা করেছিলেন, ফাদার অফ কনস্টিটিউশন বলি, ওনাকে স্কুলের মধ্যে মানে বাকি যে তার স্টুডেন্ট ছিল স্কুলের,
সেই স্কুলে তাকে একসাথে বসতে দেওয়া হতো না, এমনকি এবং তিনি যে জল পান করতেন সেই জলটাও কিন্তু তাকে ছুঁতে দেওয়া হতো না। এই ধরনের ডিসক্রিমিনেশন ছিল। তো এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন, এবং অফিসে যদি তুমি কাজ করতে যাও সেখানে আপার লেভেলে পোস্টিং তোমাকে দেওয়া হতো না, এরকম অনেক ডিসক্রিমিনেশন ছিল তখন। সো এই সমস্ত ডিসক্রিমিনেশন ছাড়াই ইকুয়ালি যে কোনো ব্যক্তি দেশের যে কোনো বড় পোস্টিংয়ে জব করতে পারবে, তার সুবিধা থাকবে, সুযোগ থাকবে। মানে এই নয় যে আমার কোনো যোগ্যতা নেই, আমাকে কোনো একটা জায়গায় জব দিয়ে দেওয়া হবে। তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তোমাকে সেই পোস্টিংয়ের জন্য তোমার অপরচুনিটি রয়েছে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস রয়েছে, অপরচুনিটি, ওকে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি রয়েছে তোমার সেই পোস্টিংয়ে যাওয়ার। ইকুয়ালিটি রয়েছে উইদাউট এনি ডিসক্রিমিনেশন, হচ্ছে ইকুয়ালিটির কনসেপ্ট। অ্যান্ড ফ্রেটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ মানে হচ্ছে যে আমাদের দেশের যত জনগণ রয়েছে, সিটিজেন অথবা আদার্স পিপল, সবার প্রতি তোমাকে ভ্রাতৃত্ববোধ দেখাতে হবে। সো এই ভ্রাতৃত্ববোধকে নিয়ে আমাদের কনসিডারেশন একটা খুব ভালো কনসেপ্ট দেওয়া আছে, সেটি হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। কি মানে সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে আমি এখন ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমার ইচ্ছে হলো আমি ওড়িশা, আমার এখান থেকে কাছে, আমি ওড়িশা চলে গেলাম, সেইখানে আমার কিন্তু সিটিজেনশিপ যে রয়েছে সেটা চেঞ্জ হবে না, আমি একজন ইন্ডিয়ানই থাকবো। আদার্স যে কান্ট্রি রয়েছে, বাইরের ইউরোপিয়ান অনেক কান্ট্রি রয়েছে, সেখানে তোমার স্টেটের একটা আলাদা সিটিজেনশিপ থাকে এবং সেন্ট্রালের একটা আলাদা সিটিজেনশিপ থাকে। বাট আমাদের দেশে নয়, আমাদের দেশে একটাই সিটিজেনশিপ, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। আই এম অ্যান ইন্ডিয়ান, ওকে। সো আমার ভারতীয় যে নাগরিকত্ব রয়েছে, আমি এখান থেকে তামিলনাড়ু যেতে পারি, উত্তরের দিকে তোমার জম্মু কাশ্মীর যেতে পারি, আমাকে কেউ সেখানে বাধা দেবে না এবং সেখানে আমার কোনো প্রবলেম হবে না, কারণ ফ্রেটার্নিটির কথা আমাদের কনসিডারেশনে রয়েছে। আমরা যেখানে খুশি গিয়ে থাকতে পারবো, কারণ আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, ওকে। তাহলে এটা কি না, ফ্রেটার্নিটি কথাটা আমাদের সভ্রাতৃত্ববোধ আমরা বুঝতে পারলাম। তাহলে সবার প্রতি আমাদের কি করতে হবে না, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের অবজেক্টিভস কার না, কনস্টিটিউশনে। তো আমাদের দেশের প্রকৃতি কেমন, আমাদের দেশ কেমন, কী প্রকৃতির, আমাদের দেশ হচ্ছে সভারিং, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি সব ডিসিশন নিতে পারবে। সোশ্যালিস্ট, অর্থাৎ আমাদের দেশের যে সোশ্যালিস্ট কনসেপ্ট একটু আলাদা বললাম, সোশ্যালিস্ট অর্থাৎ এখানে সবাইকে সমান করার চেষ্টা করা হবে, হ্যাঁ না। এবং এখানে তোমার যে যত ধরনের প্রপার্টি আছে, ডিজ আছে, ইগনোরেন্স আছে, ডিসক্রিমিনেশন রয়েছে, হ্যাঁ না, সমস্ত কিছু মানে শেষ করা হবে এবং সবাইকে সেম লেভেলে আনার চেষ্টা করা হবে। সোশ্যালিস্ট মিন ইকুয়ালিটি, মানে ইকুয়াল করার চেষ্টা করা হবে। এবং সেকুলার রয়েছে, আমাদের দেশ নেগেটিভ সেকুলারিজম ফলো করে না, মানে একদম স্টেট আর ধর্ম পুরোপুরি আলাদা। এখানে স্টেট ধর্ম ছাড়া রয়েছে, বাট স্টেট অ্যালাউ করে যে তুমি এখানে থাকছো ঠিকই, তুমি যে কোনো ধর্মকে তুমি ফলো করতে পারো, স্টেট তার উপরে কোনো হস্তক্ষেপ করবে না যতক্ষণ পর্যন্ত না সে অন্য কারো মানে ফ্রিডমকে সে নষ্ট করছে, ওকে, অন্য কারো ধর্মের প্রতি সে খারাপ কাজ করছে। তাহলে সেকুলারিজম রয়েছে। ডেমোক্রেটিক, আমাদের দেশ কেমন ডেমোক্রেটিক, এখানে ডেমোক্রেসি, সাধারণ জনগণ ভোট দিয়ে তাদের শাসক নির্বাচন করে, ডেমোক্রেসি রয়েছে। আবার আমাদের দেশে যে রিপাবলিক, অর্থাৎ আমাদের দেশে যে প্রধান শাসক তাকেও আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করি, ইনডাইরেক্টলি হোক, প্রেসিডেন্ট, ওকে। এরপরে আমরা অবজেক্টিভস দেখলাম, আমাদের কনস্টিটিউশনের কী কী অবজেক্টিভস, জাস্টিস প্রদান করা, এখানে যারা সিটিজেন্স রয়েছে সমস্ত সিটিজেন্সকে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস দেওয়া, ইকোনমিক্যালি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যালি উইদাউট এনি ডিসক্রিমিনেশন জাস্টিস প্রদান করা। সেকেন্ড দেখলাম লিবার্টি, অর্থাৎ এখানে যারা বসবাস করে সিটিজেন্স তাদেরকে লিবার্টি দেওয়া, তাদেরকে স্বাধীনতা দেওয়া তাদের কাজকর্ম করার জন্য। এরপর ইকুয়ালিটি দেখলাম, ইকুয়ালিটি কি উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কাস্ট, কালার, সেক্স, ক্রিড ও রেস, প্লেস অফ বার্থ, এই সমস্ত কিছু ছাড়াই তাদের যে জাস্টিস হবে, তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে তাদের উন্নতির জন্য। যেমন একজন, যদি আমরা প্রাচীনকালে চলে যাই বৈদিক সভ্যতায়, সেখানে যে চতুরাশ্রম প্রথা ছিল, সেখানে কি মানে যারা ব্রাহ্মণ থাকতো তারা সব থেকে উঁচু কাস্টে থাকতো, হ্যাঁ। তাহলে ব্রাহ্মণের যে পাওয়ার থাকতো, যে কাজগুলো করতে পারতো ব্রাহ্মণ, সেখানে শূদ্ররা যে সব থেকে নিচে থাকতো তারা সেই কাজগুলো করতে পারতো না। যেমন ব্রাহ্মণের কাজ কী ছিল, ব্রাহ্মণরা শিক্ষা দিত না, যারা শিক্ষা দিত তারা শিক্ষিত হতেন এবং পূজা অর্চনা করতেন। একজন শূদ্র যদি পড়াশোনা করতে চাইতো এবং সেই পোস্টে যেতে চাইতো, হয়তো তার যোগ্যতা থাকতো, সে পড়াতে পারবে, বাট এটা সে করতে পারবে না, কারণ সোসাইটি তাকে এটা দেবে না, মানে সোসাইটি তাকে করতে দেবে না, কারণ সে একজন শূদ্র, হ্যাঁ, সে ব্রাহ্মণের কাজ করতে পারে না। বাট এখানে ইকুয়ালিটি প্রদান করা হলো, মানে কি এখানে তুমি নিচু জাতের হতে পারো, যদি তোমার যোগ্যতা থাকে তুমি একজন টিচার, তুমি একজন পণ্ডিত হতে পারো,
ওকে, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি শিক্ষাদানও করতে পারো, মানে তোমাকে কেউ বাধা দিবে না, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার পোস্টিং তুমি পেতে পারো। এরপরে রইল যে ফ্রেটার্নিটি হচ্ছে সমস্ত যে জনগণ আছে আমাদের দেশে সবার প্রতি একটি ভ্রাতৃত্ববোধ মানে মনোভাব রাখা। ওকে, আর এই জন্য আমাদের সংবিধানে সিঙ্গেল সিটিজেনশিপ ব্যবহার করা হয়েছে, যাতে সবাই আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি। এখন এই যে তিনটি ওয়ার্ড, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, স্বাধীনতা, সাম্য অ্যান্ড মৈত্রী, এই তিনটি ওয়ার্ড ফ্রেঞ্চ রিভলিউশন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আমরা এই যে তিনটা ওয়ার্ড সাম্য, মৈত্রী, স্বাধীনতা বা লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি আমরা নিয়েছি 1789 সালে যে ফ্রেঞ্চ রিভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লব, সেইখানে যে কনসেপ্ট লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেখান থেকে আমরা এটাকে আমাদের প্রিএমবেল এড করেছি। এবং জাস্টিস যে রয়েছে, এই জাস্টিস আমরা নিয়েছি কোথা থেকে? না, রাশিয়ান রিভলিউশন থেকে নিয়েছি 1917 খ্রিস্টাব্দ। 1917 সালে রাশিয়ান রিভলিউশন থেকে জাস্টিস কথাটি আমাদের সংবিধানে আমরা এড করেছি। তাহলে আমরা কি দেখলাম যে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি কথাটি নিয়েছি, এবং রাশিয়ান রিভলিউশন থেকে 1917 সালের যে রাশিয়ান রিভলিউশন, সেখান থেকে জাস্টিস যে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, এটা আমরা নিয়েছি আমাদের সংবিধানে। এরপরে আমাদের এগুলো ডেট, এটা সবাই জানি, 26শে নভেম্বর 1949, 1949 সালে 26শে নভেম্বর আমরা আমাদের কনস্টিটিউশনকে গ্রহণ করি। এটাও আমাদের প্রিএমবেল আমাদের বলে দেয়। তাহলে এখানে কতগুলো প্রশ্ন পড়লাম যে প্রিএমবেল কাকে বলে, প্রিএমবেল আমাদের দেশের প্রিএমবেল কে রচনা করেছিল, এবং প্রিএমবেল আমাদের কি বলে দেয়, 4টা জিনিস বলে দেয়, হ্যাঁ না? এই 4টা জিনিসের কথা প্রিএমবেল বলে: সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, নেচার অফ আওয়ার স্টেট, অবজেক্টিভস অফ আওয়ার কনস্টিটিউশন, ডেট অফ অ্যাডপ্টেশন। এখন একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে প্রিএমবেল নিয়ে কোন দেশের কনস্টিটিউশন সর্বপ্রথম চালু হয়েছিল। ওকে, একটা প্রশ্ন আসে যে কোন দেশের কনস্টিটিউশনে প্রথম প্রিএমবেল ইউজ করা হয়েছিল, সেটি হচ্ছে ইউএসএ। কোথাকার? না, ইউএসএর কনস্টিটিউশন, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই দেশই প্রথম প্রিএমবেলের সাথে কনস্টিটিউশন মানে চালু হয়েছিল, এবং তারপর থেকে বাকি যে দেশ রয়েছে এবং আমাদের দেশও এইখান থেকে ইন্সপিরেশন নিয়ে প্রিএমবেল আমরা বানিয়েছি। ওকে, সো প্রিএমবেল বিষয়ে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইন্টারেস্টিং কোশ্চেন আমাদেরকে পড়তে হবে, সেটি হচ্ছে যে প্রিএমবেল কি কনস্টিটিউশনের পার্ট, আর প্রিএমবেল কনস্টিটিউশনের পার্ট নয়, এবং প্রিএমবেলকে কি আমরা অ্যামেন্ড বা সংশোধন করতে পারবো কি সংশোধন করতে পারবো না। এই দুটি প্রশ্ন খুব একটু কি বলবো, একটা সময় আমাদের দেশে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, প্রিএমবেল কনস্টিটিউশনের অংশ কি অংশ না, এবং প্রিএমবেল কি আমরা অ্যামেন্ড করতে পারবো বা সংশোধন করতে পারবো, সেটা এখন দেখবো। ওকে, ইজ প্রিএমবেল পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন অর নট, অর্থাৎ প্রিএমবেল কি আমাদের সংবিধানের অংশ কি না, এবং ক্যান প্রিএমবেল বি অ্যামেন্ডেড। এই দুটো প্রশ্নের উত্তর একটা জিনিস বুঝতে পারলেই হবে। এখন প্রিএমবেল সংবিধানের অংশ কিনা এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। যখন প্রথম আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন মেকার্স তারা প্রিএমবেলকে অ্যাডপ্ট করেছিল, তখন তারা এটাকে অ্যাকচুয়ালি পার্ট হিসাবে অ্যাডপ্ট করেছিল, যে এটাও কনস্টিটিউশনের পার্ট। বাট আমরা যদি কনস্টিটিউশনকে দেখি তাহলে আর্টিকেল 1, ওকে, আর্টিকেল 1-এর পূর্বেই আমাদের প্রিএমবেল রয়েছে, তাই না? ফার্স্ট আমরা প্রিএমবেল পড়ি, তারপরে আর্টিকেল 1, 2, 3, 4। তাহলে আমরা অনেক সময় মনে করি যে প্রিএমবেলটা কি না কনস্টিটিউশনের অংশ নয়। বাট যখন প্রিএমবেল মানে সংবিধান সভায় যখন তারা বানিয়েছিল, তখন তারা একে পার্ট হিসাবেই দেখতো। পরবর্তীকালে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। আর এই যে প্রিএমবেল কনস্টিটিউশনের অংশ কি অংশ না, এটা জানার জন্য আমাদের দুটো কেস পড়তে হবে। একটি হচ্ছে বেরুবারি ইউনিয়ন কেস 1960, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কেশবানন্দা ভারতী কেস 1973, যার জাজমেন্ট
জাজমেন্ট এসেছিল 1976। ওকে, তাহলে কি আমাদের রে বরুবারি ইউনিয়ন কেস অ্যান্ড কেশবানন্দা ভারতী কেস, এই দুটো কেস যদি আমরা বুঝতে পারি তাহলে কী হবে না, আমরা প্রিএম্বল পার্ট কিনা কনস্টিটিউশনের সেটা আমরা বুঝতে পারবো। তো এই বেরুবারি ইউনিয়ন কেস যখন হয়েছিল 1960 সালে, সেই সময় যে আমাদের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট কি বলেছিল, যে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিএম্বল, এই যে প্রিএম্বল কিন্তু কনস্টিটিউশনের অংশ নয়। ওকে, প্রিএম্বল কি কনস্টিটিউশনের অংশ নয়। এই রে বেরুবারি কেসে আমাদের সুপ্রিম কোর্ট কি বললো না, সুপ্রিম কোর্ট বলল যে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ নয়, আর তাই আমরা প্রিএম্বলকে অ্যামেন্ড করতে পারবো না। কি করতে পারবো না? অ্যামেন্ড বা সংশোধন করতে পারবো না। ওকে, এবং পরবর্তীকালে 1973 সালে যখন কেশবানন্দ ভারতী কেস সুপ্রিম কোর্টের কাছে যায়, সুপ্রিম কোর্ট তখন তার যে আগের যে রায় ছিল সেই রায়টাকে পরিবর্তন করে এবং তার জাজমেন্ট 1976 সালে কেশবানন্দ ভারতী কেসের জাজমেন্ট আসে এবং এখানে বলা হয় যে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ। কেন অংশ? প্রথমে কেন না বলেছিল? সো ফার্স্ট রে বেরুবারি ইউনিয়ন কেস যে হয়েছিল, সেই রে বেরুবারি ইউনিয়ন কেস 1960-তে সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিএম্বল যে রয়েছে, এই প্রিএম্বল কিন্তু কনস্টিটিউশনের পার্ট নয়। ওকে, প্রিএম্বল কনস্টিটিউশনের পার্ট নয়। যদিও প্রিএম্বল যখন কনস্টিটিউশন বানানো হচ্ছিল তখন যে কনস্টিটিউশন মেকার্স যারা ছিলেন তাদের কি, অর্থাৎ একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে কি টু দ্য মেকার্স, অর্থাৎ তার প্রথমে বেরুবারি ইউনিয়ন কেস 1960-তে যে হয়েছিল, সেই বেরুবারি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট বলল যে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ নয়। সুপ্রিম কোর্ট বলল যে যদিও প্রিএম্বল ইজ দ্য কি টু ওপেন দ্য মাইন্ড অফ দ্য মেকার্স বাট ইট ক্যান নট বি কনসিডার্ড এজ পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। সো তারা বলল যে যদিও প্রিএম্বল কনস্টিটিউশন যখন রচনা হচ্ছিল তখন তাদের যে মেকার্স যারা বানাচ্ছিল তাদের কাছে কি হিসেবে ছিল, অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি ওয়ার্ডটা ইউজ করা ছিল, কী হিসাবে ছিল তাদের মাথায়, মানে এটার মাধ্যমে আমরা কনস্টিটিউশনকে রচনা করেছি, বাট এটাকে আমরা কনস্টিটিউশনের অংশ বলতে পারবো না। আমরা যদিও প্রিএম্বলকে অনুসরণ করে আমাদের কনস্টিটিউশন বানিয়েছি, বাট আমরা এটাকে কি কনস্টিটিউশনের অংশ বলতে পারবো না। কাকে? প্রিএম্বলকে। ওকে, বাট কি হলো না, যখন 1973-তে কেশবানন্দ ভারতী কেস এলো সুপ্রিম কোর্টের কাছে, সেই কেশবানন্দ ভারতী কেস সুপ্রিম কোর্টের কাছে আসার পরে তারা তাদের আগের যে জাজমেন্ট দিয়েছিল যে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ নয়, সেটার পরিবর্তন করে এবং 1976 এর জাজমেন্ট আসছে কেশবানন্দ ভারতী কেসের যে প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের অংশ এবং প্রিএম্বলকে আমরা অ্যামেন্ড করতে পারবো। এখন আমি যখন সুপ্রিম কোর্ট বললো যে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ নয়, তাহলে যেহেতু কনস্টিটিউশনের অংশ নয়, কোনো ক্ষমতা নেই প্রিএম্বলকে অ্যামেন্ডমেন্ট করার, প্রিএম্বলকে সংশোধন করার। এবং সেকেন্ডলি যখন কেশবানন্দ ভারতী কেস 1976-এ সুপ্রিম কোর্ট বলল যে প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের একটা অংশ, তাহলে পার্লামেন্টের কাছে এই অধিকার এলো যে তারা কি প্রিএম্বলকে অ্যামেন্ড করতে পারবে। তো 1976, ওকে, এখন এই যে অ্যামেন্ডমেন্টটা বোঝার আগে আর্টিকেল 368, ওকে, আর্টিকেল 368 বলে আমাদের কনস্টিটিউশনে একটা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদ আমাদের পার্লামেন্টকে এই অধিকার দেয় যে সে কাকে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবে। ওকে, এই কার মাধ্যমে না, পার্লামেন্ট আর্টিকেল 360 এর অধিকারের মাধ্যমে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবে, কনস্টিটিউশনের যে কোনো অংশকে অ্যামেন্ড করতে পারবে। ওকে, তো প্রথমে যখন বলা হয়েছিল যে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ নয়, তাহলে যেহেতু প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ নয়, তাহলে পার্লামেন্টের হাতে কোনো ক্ষমতাই নেই যে সে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে প্রিএম্বলকে অ্যামেন্ড করতে পারবে। বাট যখন 1976 অর্থাৎ 1976-এ যখন তার সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসে যে প্রিএম্বল হচ্ছে কনস্টিটিউশনের একটা অংশ, তাহলে সুপ্রিম কোর্ট বলল যে আর্টিকেল 368 এর মাধ্যমে পার্লামেন্ট কনস্টিটিউশনের সাথে সাথে প্রিএম্বলকেও অ্যামেন্ড করতে পারবে। বাট এই যে 1976 এর জাজমেন্ট, এই জাজমেন্টে বলা হয় যে পার্লামেন্ট কনস্টিটিউশন
অ্যামেন্ড করতে পারবে, কনস্টিটিউশনের যে কোনো অংশ, এমনকি প্রিএম্বলকেও অ্যামেন্ডমেন্ট করতে পারবে। বাট একটা শর্ত হচ্ছে যে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার রয়েছে, কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার ওকে, কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেই বেসিক স্ট্রাকচারকে কোনোদিনও পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে না। ওকে, তাহলে প্রথমে বলা হয়েছিল যে কনস্টিটিউশনের অংশ নয়, তাই অ্যামেন্ড করতে পারবে না। পরবর্তীকালে বলা হয় যে 1976-এ পার্লামেন্টের অংশ, তাই অ্যামেন্ড করাবে। বাট বেসিক স্ট্রাকচার যে রয়েছে কনস্টিটিউশনে, সেখানে যত কোনো হস্তক্ষেপ না হয়। ওকে, আর যদি এটা হয় তাহলে সুপ্রিম কোর্ট সেই অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দেবে। তাহলে সুপ্রিম কোর্টের হাতে পাওয়ার আছে যে কোনো অ্যামেন্ডমেন্টকে বাতিল করতে পারবে, এবং পার্লামেন্টের হাতে পাওয়ার আছে সে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবে। তাহলে প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ বোঝা গেল, এবং এটা অ্যামেন্ডও করা যায়। কে অ্যামেন্ড করতে পারবে না, পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারবে আর্টিকেল 368-কে ইউজ করে। এখন প্রিএম্বল যবে থেকে চালু হয় কিংবা যবে থেকে আমাদের সামনে আসে, সেদিন থেকে আজ অবধি শুধুমাত্র একবারই প্রিএম্বলকে আমরা অ্যামেন্ড করেছি বা সংশোধন করেছি। প্রিএম্বল সংশোধন 1976 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে, 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা আমাদের প্রিএম্বলকে অ্যামেন্ড করেছি, একবারই করেছি, এবং সেইখানে আমরা সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড আমাদের প্রিএম্বলে আমরা যোগ করেছি 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976। ওকে, তাহলে প্রিএম্বল আমরা অ্যামেন্ড করেছি, তাহলে প্রিএম্বলকে আমরা সংশোধন করতে পারবো। একবারই সংশোধন করা হয়েছে 1976 42nd অ্যামেন্ডমেন্ট, এবং সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। এখন আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে তো আমাদের প্রিএম্বলে তো আমরা বেসিক স্ট্রাকচারে আমরা হস্তক্ষেপ করলাম, বাট না, আমরা যখন প্রিএম্বলের মধ্যে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি এই যে ওয়ার্ডগুলো যোগ করলাম, তখন প্রিএম্বলের যে স্ট্রেংথ, যে ক্ষমতা, সেটা আরও বেশি হয়ে গেল। আগে কী ছিল, শুধু ছিল যে সোভারিং, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, বাট পরে সোভারিংয়ের পরে সোশ্যালিস্ট এবং সেকুলার এড করা হলো। আর সেখানে যে ইউনিটি অফ দ্য নেশন ছিল, সেখানে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ওইটা আমরা কী করলাম, যোগ করলাম প্রিএম্বলে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে প্রিএম্বল অ্যামেন্ডেবল, প্রিএম্বলকে আমরা অ্যামেন্ড করতে পারবো, এবং প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ। বাট অ্যামেন্ড করে কনস্টিটিউশন বা প্রিএম্বলের বেসিক স্ট্রাকচারে আমরা হস্তক্ষেপ করতে পারবো না। ওকে, তাহলে আজকে আমরা কী শিখলাম না, প্রিএম্বল কাকে বলে বা প্রস্তাবনা কাকে বলে, আমাদের দেশের প্রিএম্বলের খসড়া কে বানিয়েছিলেন, এবং আমাদের দেশের প্রিএম্বল কনস্টিটিউশনের অংশ কিনা, এবং এটাকে আমরা সংশোধন করতে পারবো কিনা প্রিএম্বলকে, এবং প্রিএম্বলের মধ্যে যে রয়েছে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি, সোভারিং, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, তারপরে জাস্টিস, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এই সমস্ত ওয়ার্ডগুলি দেখলাম। এরপরে আরেকটা প্রশ্ন আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে যে পৃথিবীতে কোন দেশ প্রথম তাদের কনস্টিটিউশন প্রিএম্বলের মাধ্যমে শুরু করেছিল, অর্থাৎ প্রিএম্বল ইউজ করেছিল কোন দেশ, সেটাও আমরা দেখলাম। কোন দেশ না, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে আমাদের দেশেও প্রিএম্বল রচনা করেছি। বাট আমাদের দেশের প্রিএম্বল আমাদের দেশের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে। ওকে, তাহলে প্রিএম্বলের বিষয়ে আমরা অনেক কিছু কভার করলাম। যদি কিছু বাকি থেকে গিয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই উত্তর দিব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর আপডেটস। ক্লিক দ্য বেল আইকন। Thank you for watching this video.